পশ্চিমবঙ্গের বিধানসভা হয়তো এটি পশ্চিমবঙ্গের সবথেকে সুরক্ষিত স্থান এবং এর মতনই আরেকটি সুরক্ষিত স্থান হলো পশ্চিমবঙ্গের বিধানসভার এমএলএদের হোস্টেল। কিন্তু আপনি কি জানেন এই হোস্টেল রুমের ভিতরেই নিজের রুমের মধ্যে খুন হতে হয়েছিল উত্তর দিনাজপুর থেকে নির্বাচিত ফরওয়ার্ড ব্লক পার্টির বিধায়ক রমজান আলীকে। নমস্কার, আজ আপনাদের সাথে কথা হবে উত্তর দিনাজপুরের ইসলামপুরের গোয়ালপুকুর এলাকার 1994 সালে নির্বাচিত বিধায়ক রমজান আলীকে হত্যা নিয়ে। আসুন তাহলে দেরি না করে শুরু করা যাক। রাত্র তখন প্রায় 2:15। কলকাতা শহর তখন ঘুমে আচ্ছন্ন। দিনটি ছিল 20 ডিসেম্বর 1994। ঠিক এমন সময় বেজে উঠল কলকাতার লালবাজারের পুলিশ কন্ট্রোল রুম। ফোন তুললেন তখনকার ডিউটি অফিসার। ওই পার থেকে কাঁপা কাঁপা গলায় ভেসে এলো, স্যার, বিধায়ক রমজান আলী খুন হয়েছেন, তাও আবার এমএলএ হোস্টেলে। খবর পাওয়া মাত্রই ফোর্স নিয়ে বেরিয়ে পড়লেন পার্ক স্ট্রিট থানার ওসি। রওনা হলেন ডিটেকটিভ ডিপার্টমেন্টের কর্তারাও এবং দ্রুত ঘটনাস্থলে পৌঁছালো ফরেন্সিক ডিপার্টমেন্ট। এটি সেই সময়কার তোলা ছবি, আর এই অবস্থায় পাওয়া গিয়েছিল রমজান আলীকে। ফরেন্সিক ডিপার্টমেন্ট নিজের কাজ তো শুরু করলেই, অন্যদিকে ঘটনার সময় রমজান আলীর সাথে উপস্থিত ছিলেন আরও 2 জন। একজন ছিল তার স্ত্রী তলাত সুলতানা, আর আরেকজন ছিলেন রেনু লীনা সুব্বা। তিনি ছিলেন অল ইন্ডিয়া গোর্খা লীগের প্রাক্তন বিধায়ক। 2 জনকেই নিয়ে আসা হলো পার্ক স্ট্রিট থানাতে। তখন প্রায় ভোর 4টে। তলাত সুলতানা অঝরে কেঁদে চলছে। বিভিন্ন মহিলা পুলিশ কর্মচারীরা তাকে শান্ত করার পর অবশেষে নথিবদ্ধ করা হলো তার বয়ান। তলাত সুলতানা তার বয়ানে জানায় 13 ডিসেম্বর তারা কলকাতায় এসেছিল রমজান আলী সাহেবের চিকিৎসার উদ্দেশ্যে এবং ঘটনার দিন সকালবেলা অর্থাৎ 20 ডিসেম্বর তাদের ফ্ল্যাটে আসে রেনু লীনা সুব্বা। অন্যান্য রুমগুলি ফাঁকা না থাকায় সেই রেনু লীনা সেই দিন তাদের সাথেই থেকে গিয়েছিল। সুলতানার বয়ান অনুসারে সেই দিন তারা প্রায় রাত্রে 10টার সময় খাওয়া দাওয়া করে ও 10:30টার দিকে তারা ঘুমিয়ে পড়ে। রাত্র তখন প্রায় 11:30। তখন তাদের দরজায় কেউ নক করে। সেই আওয়াজে রমজান আলী ও তলাত সুলতানার ঘুম ভেঙে যায়। রমজান আলী হয়তো মনে করেন তার বিশ্বস্ত কর্মচারী মতিন এসেছে। তারা ছিল ওই বিল্ডিংয়েরই অন্য ফ্ল্যাটে। তলাত সুলতানা তখনই গিয়ে দরজা খোলে। সে দরজা খোলার সঙ্গে সঙ্গে 4 জন লোক ঢুকে পড়ে হঠাৎ করে ঘরের মধ্যে। তার মধ্যে একজন তার মুখের মধ্যে কম্বল চাপা দিয়ে ধরে ও কপালে বন্দুক ঠেকায়। তাদের মধ্যে একজন নাকি তলাত সুলতানারই একটি শাড়ি দিয়ে রমজান আলীর গলা পেঁচিয়ে তাকে হত্যা করে। এই আততায়ীরা সেখানে প্রায় আধ ঘন্টার উপরে ছিল। আততায়ীরা নাকি রেনু লীনা ও তলাত সুলতানাকে কাপড় দিয়ে বেঁধে রেখেছিল। তারা চলে যাওয়ার বেশ কিছুক্ষণ পরে রুনা লীনা সুব্বা ইন্টারকমের কাছে পৌঁছায় এবং সিকিউরিটি গার্ডের কাছে খবর দেয় এবং তার কিছুক্ষণের মধ্যে খবর পৌঁছায় মতিনের কাছে এবং মতিন এসে রমজান আলীর দেহ পরীক্ষা করে জানায় যে রমজান আলী আর জীবিত নেই। হোমোসাইড ডিপার্টমেন্টের ইন্সপেক্টর মোহাম্মদ আকরমের উপর পড়েছিল এই মামলার তদন্তের দায়িত্ব। পোস্টমর্টম রিপোর্টে জানা গিয়েছিল মৃত্যুর কারণ হলো ম্যানুয়াল স্ট্রাংগুলেশন, অর্থাৎ মানুষের হাত দিয়ে তাকে গলা পেঁচিয়ে হত্যা করা হয়েছে। ফরেন্সিক ডিপার্টমেন্টের লোকেরা গোটা ফ্ল্যাট তন্ন করেও ডেভেলপ করার মতন যোগ্য কোনো আঙ্গুলের ছাপ পেল না। সুলতানার কথা মতো সেই আততায়ীদের স্কেচ আঁকানো হলো এবং পাঠানো হলো বিভিন্ন আশেপাশে থানাতে। শুরু হলো এমএলএ হোস্টেলের ভিজিটার রেজিস্টার দেখে তদন্ত। কিন্তু তদন্তকারী অফিসাররা কোনো দিক থেকেই কোনো আশার আলো দেখতে পাচ্ছিলেন না। তাই দীর্ঘ 3-4 দিন ধরে চলছিল সুলতানার বয়ানের কাটাছেঁড়া। কিন্তু অবশেষে সেই বয়ানের মধ্য থেকেই অফিসারদের খটকা লাগতে শুরু করলো। কি ছিল সেই খটকা যা ঘুরিয়ে দিয়েছিল পুরো মামলার মোড়, সেটাই আমরা দেখব পরবর্তী অধ্যায়ে। সুলতানার বয়ান অনুসারে খুন হয়েছিল প্রায় 11টা থেকে 12টার মধ্যে, কিন্তু মতিনের কাছে খবর পৌঁছেছিল রাত প্রায় 1টার পরে। এখানে বলাই যেতে পারে হয়তো সুলতানা নিজের হাত পায়ের বাঁধন খুলতে পারেনি, তাই দেরি হয়েছিল। কিন্তু যারা প্রফেশনাল ক্রিমিনাল তারা কিন্তু সবার আগেই ফোনের লাইন কেটে দেয়। সুলতানা এও জানিয়েছিল সে নাকি পড়ে গিয়ে মাথাতে ব্যথা পেয়ে
অজ্ঞান হয়ে গিয়েছিল। কিন্তু পরের দিন যখন তার মেডিকেল রিপোর্ট আসে, সেখানে দৃশ্যমান কোনো ক্ষত তার শরীরে ছিল না। তাছাড়া 2-4 জন দশাশয় লোক এমএলএ হোস্টেলের মতন সুরক্ষিত জায়গাতে ঢুকবে আর কেউই দেখতে পাবে না, এটা কোনো সময় প্রায় সম্ভব নয়। আর যদি এটি একটি পলিটিক্যাল হতো, তাহলে রমজান আলী তো বিভিন্ন জনসভা লোকসভাতে গিয়ে থাকেন, সেখানে তাকে করা আরো সহজ হতো। অবশেষে 24শে ডিসেম্বর 1994 সালে কিষানগঞ্জের বাড়ি থেকে গ্রেপ্তার করা হয় সুলতানাকে এবং তারপর শুরু হয় তার পুলিশি কায়দায় জেরা, যার ফলে একে একে উঠে আসতে শুরু করে বিপুল পরিমাণ তথ্য। কি ছিল সেই তথ্য, সেটাই আমরা দেখব পরবর্তী অধ্যায়ে। সুলতানা জানায় রমজান আলীর একজন পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট ছিলেন, যার নাম ছিল রবি, এবং সে এও জানায় সময়ের সাথে সাথে সেই রবির সাথেই তার অবৈধ সম্পর্ক গড়ে উঠেছিল, কারণ তার স্বামী নাকি তাকে ভালোবাসতো না, তার সঙ্গে ভালো ব্যবহার করতো না, তাকে সম্মান করতো না। এবং একসময় যথারীতি এই সব কিছু রমজান আলী জানতে পারে এবং রবিকে কাজ থেকে বার করে দেয়। সেই ঘটনার রাতে নাকি রবি এসেছিল সুলতানার সঙ্গে দেখা করতে, যা রমজান আলী জানতে পারে এবং যার পরিণতি হয় এতটাই ভয়ঙ্কর। সুলতানা ম্যাজিস্ট্রেটের সামনে বয়ান দিতেও সম্মতি জানায় পুলিশের কাছে। তদন্তকারী অফিসাররা ভেবেছিলেন হয়তো এই মামলার ইতি এখানেই, কিন্তু তারা তখনও জানতেন না আরও একটি বড় চমক অপেক্ষা করছে তাদের জন্য। কি ছিল সেই চমক, সেটাই আমরা দেখব পরবর্তী অধ্যায়। পুলিশ রবিকে গ্রেপ্তার করে এনেছিল তার নদিয়ার বাড়ি থেকে, কিন্তু তদন্ত করার পর জানা যায় রবির সাথে সুলতানার যোগাযোগ ছিল না চাকরি ছেড়ে দেওয়ার পর থেকে। উপরন্তু রবি এও জানায় তার সাথে সুলতানার সম্পর্ক নাকি ভাই বোনের মতো। ঘটনার দিন রবি যে নদিয়াতে নিজের বাড়িতেই উপস্থিত ছিল, অজস্র সাক্ষী উঠে আসে এবং তলাত সুলতানা ম্যাজিস্ট্রেটের কাছে যে বয়ান দিয়েছিলেন এবং পুলিশের কাছে যা বয়ান দিয়েছিলেন তার মধ্যে অজস্র অসঙ্গতি ধরা পড়ে। ফলত রবি নির্দোষ বলে প্রমাণিত হয় এবং তার জামিন হয়ে যায়। অর্থাৎ পুলিশের এত তদন্তের ফল দাঁড়ায় শূন্য। কিন্তু কথায় আছে, রাত যত গভীর হয় ভোর তত আসন্ন। পুলিশ পুনরায় তদন্ত শুরু করে নতুনভাবে, নতুন উদ্যমে। বিস্তারিত তদন্তের জন্য একটি দল পাঠানো হয় বিহারের কিষানগঞ্জে ও উত্তর দিনাজপুর জেলার গোয়ালপুকুর এলাকায়, এবং আরেকটি দল তদন্ত শুরু করে এমএলএ হোস্টেলের আশেপাশে পিসিও বুথগুলিতে। আর সেখান থেকেই ধীরে ধীরে উঠে আসতে শুরু করে চমকপ্রদ কিছু তথ্য। 3C চৌরঙ্গি লেন, এখানকার একটি পিসিও বুথের মালিক হলেন রঞ্জিত দাস। পুলিশ জানতে পারে তার এই পিসিও থেকে নাকি মিসেস রমজান আলী অর্থাৎ তলাত সুলতানা নিয়মিত ফোন করতেন। ফোনের কল রেকর্ড চেক করার পর দেখা গেল 20 অক্টোবর থেকে 15 ডিসেম্বরের মাঝখানে প্রায় 12 বার দিল্লিতে একটি কোম্পানি, যার নাম মুম্বাই ট্রেডিং কোম্পানি, সেখানে ফোন করা হয়েছে। সেই কোম্পানির সঙ্গে যোগাযোগ করার পর জানা গেল তাদের সেখানে পশ্চিমবাংলা থেকে একজনই কর্মচারী রয়েছে, যার নাম নুরুল ইসলাম, এবং সে 16 ডিসেম্বর থেকে ছুটি নিয়েছে এবং আর ফিরে যায়নি। তারপর পুলিশ যথারীতি এমএলএ হোস্টেলের আশেপাশের বিভিন্ন ধর্মশালা ও হোটেলগুলোতে খোঁজ খবর নেওয়া শুরু করলো। অবশেষে খোঁজ পাওয়া গেল সেই রাত্রেই সেই এমএলএ হোস্টেল থেকে ভিড় ছোড়া দূরত্বে খাজা বাবা নামক একটি হোটেলের রেজিস্টারে নাম পাওয়া গেল নুরুল ইসলামের। বুকিং ছিল 19 থেকে 22 ডিসেম্বর পর্যন্ত, কিন্তু সে 20 ডিসেম্বর রাত্রেবেলায় সমস্ত টাকা পয়সা মিটিয়ে দিয়ে চলে গিয়েছে। অন্যদিকে কিষানগঞ্জে যাওয়া সেই টিমও খবর আনলো বিস্তর। 1989 সাল থেকে 1993 সাল পর্যন্ত এই 4 বছর নুরুল ইসলাম নাকি কাজ করেছিল রমজান আলীর কর্মী হিসাবে। 1991 সাল থেকে রমজান আলীর শরীর ধীরে ধীরে ভাঙতে শুরু করে, তার শরীরে বাসা বাঁধে বিভিন্ন রোগ। 50-এর উপর বয়স হয়েছিল রমজান আলীর। অন্যদিকে সুলতানার বয়স ছিল মাত্র 30। তাই আগুন ও ঘি পাশাপাশি থাকলে চা হয়, এখানেও তাই হয়েছিল। ব্যাপারটি জানাজানির পর রমজান আলী কাজের থেকে বার করে দিয়েছিলেন নুরুল ইসলামকে। এত সব কিছু তথ্য জোগাড় হওয়ার পর পুলিশ খোঁজ শুরু করে নুরুল ইসলামের। অবশেষে প্রায় 1 মাস চোর পুলিশ খেলার পরে রায়গঞ্জের শিলিগুড়ি মোড় থেকে গ্রেপ্তার করা হয় এই নুরুল ইসলামকে। আদালতে পুলিশের বিশেষ সাহায্য করেছিল
মনসুর আলী নামে এক ব্যক্তির বয়ান, সে সেই দিন এমএলএ হোস্টেলে এসেছিল রমজান আলীর সাথে দেখা করার জন্যই। তার বাড়ি ও রমজান আলীর বাড়ি একই গ্রামে, ফলত সে নুরুল ইসলামকে চিনত এবং সে নাকি সেই এমএলএ হোস্টেলের মধ্যে নুরুল ইসলামের সঙ্গে দেখা করেছিল এবং তার সাথে কথাও হয়েছিল। কিন্তু সে প্রথমে ভয়ের জন্য পুলিশকে কিছু বলেনি। পুলিশ আরও জোগাড় করেছিল তলাত সুলতানা ও নুরুল ইসলামের মধ্যে প্রেমপত্রের আদান প্রদান। এছাড়া খাজা বাবা হোটেলের সেই রেজিস্টারের হস্তাক্ষরের সঙ্গে নুরুল ইসলামের হস্তাক্ষর সম্পূর্ণরূপে মিলে গিয়েছিল। বিচারে উভয়েরই আজীবন কারাবাস হয়েছিল, যদিও 2022 সালে মুক্তি পেয়েছে তলাত সুলতানা। এই ঘটনা নিয়ে কাজ করার সময় আমার নিজের বেশ একটু অন্যরকম ফিলিং হচ্ছিল, কারণ এই ঘটনার মধ্যে যেসব জায়গাগুলোর উল্লেখ রয়েছে, যেমন ইসলামপুর, উত্তর দিনাজপুর, গোয়ালপুকুর, রায়গঞ্জ, শিলিগুড়ি মোড়, সেই সব জায়গাগুলি আমার বাড়ি থেকে বেশ কিছু দূরত্বের মধ্যেই অবস্থিত। এবং বিশেষ করে ইসলামপুর তো আমার নিজের শহর। আজ তাহলে এখানেই শেষ করছি, পরে দেখা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো কাহিনী নিয়ে। যদি ভিডিওটি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। নমস্কার।